ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আমরা যে ক্লাস 5-এর প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ বিষয়ের যে দুটো করে সেট করছিলাম, আজকে তারই 13 এবং 14 নম্বর সেট নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন 13 নম্বর সেটের, মানবদেহে কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম কি? উত্তর হচ্ছে ফিমার। যদি প্রশ্নটা এইভাবেও বলে যে আমাদের শরীরে সবথেকে বড় হাড় কোনটি, তাহলে উত্তর হবে ফিমার। আমাদের দেহের ত্বকের স্তর হচ্ছে দুটি, একটা হচ্ছে উপরের স্তর, একটা হচ্ছে ভেতরের স্তর। ভেতরের স্তরে কি থাকে? রক্ত থাকে, শিরা থাকে, ধমনী থাকে। কিন্তু উপরের স্তরে কি থাকে? রক্ত থাকে না। রসিক বিল অবস্থিত কোথায়? কোচবিহারে। 2 শুদ্ধ অশুদ্ধ মানে ঠিক ভুল। শুদ্ধ মানে ঠিক, অশুদ্ধ মানে হচ্ছে ভুল। মেলানিনের জন্য মানবদেহে চামড়ার রং কালো হয়, ঠিক। নখের যত্ন না নিলে জীবাণু ঢুকে নখকণি হয়, একদম ঠিক। চিংড়ি একটি মেরুদণ্ডী প্রাণী, ভুল। চিংড়ি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। পরবর্তী শূন্যস্থান পূরণ। আমাদের সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার কাজ করে কে? হৃৎপিণ্ড। সজারুর লোম ড্যাশের মতো, কাটার মতো। 4 প্রশ্ন বলেছে, কালো চামড়ার মানুষদের সম্মানের জন্য কারা লড়াই করেছেন? উত্তর হবে মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা। মানবদেহে ত্বকের কাজ কি? ত্বকের কাজ হলো চামড়া আমাদের দেহের বাইরের আবরণ। এ কারণে চামড়া আমাদের দেহকে বাহ্যিক মানে হচ্ছে বাইরের আঘাত থেকে রক্ষা করে। 2, ত্বক সূর্যের আলোর অদৃশ্য ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির প্রকোপ থেকে আমাদের বাঁচায়। 3, ত্বকের সাহায্যে আমরা ঠান্ডা বা গরম অনুভব করতে পারি। যে 2টি মেরুদণ্ডী ও 2টি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। 2টো মেরুদণ্ডী প্রাণী হচ্ছে মানুষ, ছাগল, মানে মেরুদণ্ড আছে এদের। আর অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে কেঁচো, কেন্ন। মেরুদণ্ড মানে যে শিরদাঁড়া যেটা, সেটা। হ্যাঁ। পরবর্তী প্রশ্ন 5-এর, মাটির শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা করো। মাটির শ্রেণীবিভাগ একটু বড় হবে, ঠিক আছে? তোমরা ছোট করে লিখবে, কিন্তু এই সব কিছুই জানতে হবে, কিন্তু প্রশ্ন ছোট ছোট করেও আসতে পারে। মাটি প্রধানত 4 প্রকার। এরকম প্রশ্ন আসতে পারে যে মাটি কয় প্রকার? মাটি 4 প্রকার। কি কি? এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি ও বোদ মাটি বা হিউমাস মাটি। বোদ মাটি যা, হিউমাস মাটিও তাই, একই, ঠিক আছে? এরপরে দেখো প্রত্যেকটা কাকে বলে দিয়ে দিয়েছি। এরকম প্রশ্ন আসতেই পারে, এঁটেল মাটি কাকে বলে, বেলে মাটি কাকে বলে, দোআঁশ মাটি কাকে বলে, বোদ মাটি বা হিউমাস মাটি কাকে বলে, ঠিক আছে? প্রথমে হচ্ছে এঁটেল মাটি। যে মাটিতে কাদা কণার ভাগ সবচেয়ে বেশি থাকে, বালি কণা থাকে না এবং কাদার কণাগুলি গায়ে গায়ে লেগে সিমেন্টের মতো শক্ত হয়, তাকে এঁটেল মাটি বলা হয়। এবার বলেছে সাথে, এই মাটির জল ধারণ ক্ষমতা বেশি হয়। তাহলে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে কোন মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি? উত্তর কি হবে? এঁটেল মাটি। পরবর্তী বেলে মাটি। যে মাটিতে বালির দানা বেশি থাকে কিন্তু কাদার কণা কম থাকে, তাকে বেলে মাটি বলা হয়। সঙ্গে এই মাটির জল ধারণ ক্ষমতা খুব কম। তাহলে যদি বলে প্রশ্ন যে কোন মাটির জল ধারণ ক্ষমতা কম, বলতে হবে বেলে মাটির। পরবর্তী দোআঁশ মাটি। যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে এবং কিছু জৈব পদার্থ মিশে থাকে, তাকে দোআঁশ মাটি বলে। এই মাটির জল ধারণ ক্ষমতা মাঝারি এবং এই মাটি চাষের পক্ষে উপযুক্ত। তাহলে প্রশ্ন আসতেই পারে যে কোন মাটি চাষের পক্ষে উপযুক্ত, বলতে হবে দোআঁশ মাটি। পরবর্তী বোদ মাটি। যে মাটিতে পচনশীল জৈব পদার্থের পরিমাণ খুব বেশি থাকে, তাকে বোদ মাটি বা হিউমাস মাটি বলে। এই মাটি কালো রঙের এবং খুব উর্বর হয়। তাহলে তোমার প্রশ্ন আসতে পারে যে কোন মাটি কালো রঙের হয়, বলতে হবে বোদ মাটি। পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি নিষেধাজ্ঞা জারি করা উচিত? পুকুরে গবাদি পশু স্নান করানো যাবে না। 2, পুকুরে মলমূত্র ত্যাগ করা যাবে না। 3, বাড়ির আবর্জনা, প্লাস্টিক, পলিথিন পুকুরে ফেলা যাবে না, ঠিক আছে? জীববৈচিত্র্য কাকে বলে? আমাদের চারপাশের সমস্ত উদ্ভিদ ও প্রাণীকে একসঙ্গে জীববৈচিত্র্য বলে। অরণ্য, সমুদ্র প্রভৃতি স্থানের জীববৈচিত্র্য বেশি হয়। একই সঙ্গে কি প্রশ্ন ছিল যে জীববৈচিত্র্য হ্রাস পাওয়ার কারণ, কয়েকটি কারণ লেখো। জীববৈচিত্র্য হ্রাসের কয়েকটি কারণ হচ্ছে কীটনাশক ও রাসায়নিক সারের বেশি ব্যবহার। তুমি যদি কীটনাশক ও রাসায়নিক সার বেশি ব্যবহার করো, তাহলে জীববৈচিত্র্য কিন্তু ক্ষতি হয়, তারা হ্রাস পেয়ে যায়। এরপরে চলে যাব 14 নম্বর সেট। প্রথম প্রশ্ন, কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়টি হলো ড্যাশ। কাঁধ থেকে কনুই পর্যন্ত যে হাড় রয়েছে তার নাম হচ্ছে হিউমেরাস। সজারুর কাঁটা কিসে রূপান্তরিত হয়? উত্তর হচ্ছে লোম। ডিওটি বা ডট চিকিৎসার মাধ্যমে কোন রোগ সারে? উত্তর হচ্ছে যক্ষ্মা। শূন্যস্থান পূরণ। ত্বকের উপরের স্তরে ড্যাশ থাকে না। কি হবে? ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না। জিমন্যাস্টিক্স করলে অস্থিসন্ধি কি হয়? নমনীয় হয়, মানে নরম হয়ে যায়, মানে হাড়গুলো তো নরম হয় না, সেগুলো হলো ফ্লেক্সিবল টাইপের হয়ে যায়। একটি জলবাহিত রোগ হলো কি? একটি জলবাহিত রোগ হচ্ছে কলেরা। পরবর্তী প্রশ্ন, গায়ে রোদ লাগানো ভালো কেন? গায়ে রোদ লাগলে আমাদের চামড়ায় মেলানিন তৈরি হয়, যা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে আমাদের ক্যান্সারের হাত থেকে রক্ষা করে। 2 নম্বর, গায়ে রোদ লাগালে ত্বকে ভিটামিন ডি তৈরি হয়, যা শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে। এই হলো গায়ে রোদ লাগানোর ভালো দিক। পরবর্তী প্রশ্ন, মাটির মধ্যে জল কিভাবে আসে? আর মাটির তলে তো জল থাকে, সেটা কোথা থেকে আসে? দেখো,
মাটির নিচে লক্ষ লক্ষ বছর ধরে বৃষ্টির জল চুইয়ে চুইয়ে ঢুকে যায়। দ্বিতীয়, সমুদ্রের জল চুইয়ে মাটির নিচে প্রবেশ করে। এইভাবে কিন্তু মাটির ভেতরে জল ঢুকে যায় বা জল প্রবেশ করে, এই জন্য জল থাকে। পরবর্তী, জীববৈচিত্র্য কি? আমাদের চারপাশের সমস্ত উদ্ভিদ ও প্রাণীকে একসঙ্গে জীববৈচিত্র্য বলে। অরণ্য, সমুদ্র প্রভৃতি স্থানের জীববৈচিত্র্য বেশি হয়। পরবর্তী প্রশ্ন, জীবের পেশি কি কি কাজ করে? আমাদের জীবটাকে কিন্তু পেশি, একটা পেশি, ঠিক আছে? এই পেশির কাজগুলো কি কি? তো প্রথম কাজ, খাদ্য গ্রহণ ও কোনো খাবার চেটে খেতে সাহায্য করে। মুখের ভিতর খাবারকে ওলট পালটে সাহায্য করে। আমাদের কথা বলতেও জীব সাহায্য করে। এই ছিল 13 এবং 14 নম্বর স্কুলের আলোচনা। এর পরবর্তী ভিডিও হবে 15 এবং 16 নম্বর স্কুলের আলোচনা।